নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। ঘণ্টাখানেক বাংলার কথা আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। দেখুন 4 মে মানে 4 মে বাংলায় প্রথমবার বিপুল ম্যান্ডেট নিয়ে, প্রচুর জনসমর্থন নিয়ে বাংলায় প্রথমবার বিজেপি সরকার ক্ষমতায় এসছে। যদিও এখন সময়টা খুব কম, অর্থাৎ 4 মে থেকে যদি আপনারা ক্যালকুলেট করেন, এটা অগস্ট, অর্থাৎ মে, জুন, জুলাই, অগস্ট, 3 মাস অ্যাপ্রক্সিমেট। এই 3 মাসে যদিও প্রপার ইভ্যালুয়েশন করা সম্ভব নয়, কিন্তু তাও মানুষ যে আশা নিয়ে, মানুষ যে ভরসা নিয়ে, মানুষ যা ভেবে তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপি সরকারকে ক্ষমতায় এনেছে, এখনো পর্যন্ত যদি আপনারা ভাবেন, যদি চিন্তা করেন, তাহলে আপনারা কত মার্কস দেবেন? 100-র মধ্যে 100 যদি প্যারামিটার হয়, বিভিন্ন ক্ষেত্রে সংকল্পপত্রে যা যা কমিটমেন্ট করা ছিল সব ক্ষেত্রে মার্কস কত দেবেন? এটা কিন্তু আমরা আজকের অনুষ্ঠান থেকে আপনাদেরকে একটা ওপেন প্রশ্ন ছুড়লাম। কেন? কারণ রাজ্য বিজেপি সভাপতি রিসেন্টলি বেশ কিছু বাইট দিয়েছেন, বেশ কিছু তথ্য দিয়েছেন, বেশ কিছু উদ্বেগ শেয়ার করেছেন, বেশ কিছু কথা বলেছেন, যেগুলো কিন্তু ভীষণ অ্যালার্মিং। কাদের কাছে? সাধারণ মানুষদের কাছে, অর্থাৎ আপনাদের কাছে, যারা আপনারা একটি সুশাসনের জন্য তোলাবাজি মুক্ত, সিন্ডিকেটবাজ মুক্ত, তৃণমূলীকরণ মুক্ত, এই সব মুক্ত থেকে কিন্তু আপনারা বিজেপিকে চেয়েছিলেন বলেই কিন্তু তারা ক্ষমতায় এসছে 208টা সিট নিয়ে। আমরা আজকে এই নিয়ে কিন্তু আমাদের অনুষ্ঠান রাখছি, এবং তার সঙ্গে জঙ্গি ধরা পড়ছে পরপর। আপনারা ইতিমধ্যেই জানেন, দুজনের পর, অর্থাৎ হামিম মণ্ডল, তার গার্লফ্রেন্ড অর্পিতা সরকারের পর আজকে কিন্তু আরও একজন জঙ্গিকে ধরা হয়েছে। তার ব্যাপারেও কিন্তু আমরা কথা বলবো। কিন্তু প্রথমেই যে বললাম যে মানুষ যে প্রত্যাশা নিয়ে, মানুষ যা বিশ্বাস করে, ভরসা করে ভোট দিয়ে বিজেপি সরকারকে এনেছে, সেই তৃণমূলের মেটেরিয়ালগুলোই বলছি, তারা কিন্তু আস্তে আস্তে একটু বিজেপি ঘাসা হয়ে যাচ্ছে। কথা হচ্ছে, এটা কী করে সম্ভব হচ্ছে? আমরা আপনাদের সঙ্গে পরিচয় করি তো আমাদের আজকের প্যানেলে কারা কারা আছেন, এবং এই সিরিজ কিন্তু আমরা চলতে থাকবে, এমন নয় যে শুধু আজকেই থাকলো। আমরা কিন্তু পরবর্তী যে এই উইক আছে, এই সপ্তাহে আছে, আমরা কিন্তু এই সপ্তাহ কিন্তু এই ইস্যু নিয়ে চলতে থাকবে। পরিচয় করে দেবো আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকের প্যানেলে আছেন সমাজকর্মী ইন্দ্রজিৎ মজুমদার আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সিপিআই নেতা সৈকত গিরি, এবং আমাদের সঙ্গে আছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সুদীপ্তা রায়চৌধুরী মুখার্জি। আপনাদের তিনজনকেই আজকের পর্বে আমি স্বাগত জানাই। আমরা ডিসকাশনে ঢোকার আগে যেটা প্রথমেই শুরু করে বললাম আপনাদের, শ্রমিক ভট্টাচার্য ঠিক এক্স্যাক্টলি কি বলেছেন শুনুন। প্রোটেকশন মানির কথা আমি বলিনি। আমি বলেছি, কেউ যদি চোখের জল ফেলে এসে হঠাৎ আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আবেগতাড়িত হয়ে একটু মোহভঙ্গ হয়ে যান, তাহলে তা থেকে বিরত থাকবেন। কারণ মানুষ এদের চেনে, এদের মানুষ খুন করতে দেখেছে, নিরপরাধ মানুষের উপর অত্যাচার করতে দেখেছে, মানুষের সম্পত্তি কেড়ে নিতে দেখেছে, বিভিন্ন জায়গায় মানুষের সামাজিক সত্তাকে অপহরণ করতে দেখেছে, আর এদের বিরুদ্ধেই এই নির্বাচনে মানুষ ভোট দিয়েছে। সুতরাং যদি এ ধরনের কাজ আপনারা করতে যান, তাহলে ওই যে ডিম থেরাপি চলছে, ওই ডিমের অভিমুখটা কিন্তু বদলে যাবে। সতর্ক থাকবেন। দলের পক্ষ থেকে নজরদারি চালাবেন রাজ্য সভাপতি এবং রাজ্য নেতৃত্ব? দলের পক্ষ থেকে সম্পূর্ণ নজরদারি আছে। বিজেপি একটা সংগঠিত রাজনৈতিক দল। আমাদের যারা দায়িত্বে আছেন, যে যে জেলার দায়িত্বে আছেন, মহকুমার দায়িত্বে আছেন, তারা এই বিষয়ে নজরদারি করছেন, তারা রেগুলার ট্যুর করছেন। কোনো জায়গায় এ ধরনের কোনো বিচ্যুতি যখনই শোনা যাচ্ছে, পার্টি সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। দু একটি জায়গায় ছোটখাটো বিচ্যুতি আছে, তাদের সংশোধিত হতে বলা হচ্ছে কর্মীদের, তারাই তাদের সংশোধিত করে দেবে। দলের যে তৃণমূলকরণ নয়, তারও ফের আবার আপনি কড়া বার্তা দিলেন আজকে। দলের যে তৃণমূলীকরণ নয়, ফের আপনি কড়া বার্তা। না, কড়া বার্তা আগে পরের কোনো ব্যাপার নেই। বিজেপি তৃণমূলীকরণ হয় না, হতে পারে না, হলে সেটার বিজেপি থাকবে না। সুতরাং এটা কোনোদিন হবেই না।
দেখুন, শুনলেন, আমরা দুটো কিন্তু ব্যাক টু ব্যাক রাখলাম। বিজেপি মুখপাত্র আজকের প্যানেলে নেই, কিন্তু আমরা এই যে বললাম প্রথমেই যে এই সিরিজ চলতে থাকবে। বিজেপি মুখপাত্র অন্য দিনে এই সপ্তাহে কিন্তু তাদের সঙ্গে কিন্তু আমরা তাদের ভরসা নেব। দুটো কিন্তু খুব সিরিয়াস কনসার্ন উঠে এলো। শ্রমিকবাবু পরিষ্কারভাবে বললেন যে ডিম, মানুষ এতটা বিরক্ত তৃণমূলের নেতা নেত্রী গুণধরদের দেখে যখন ডিম থেরাপি করছে, এরকম না হয় যে সেটা আবার ব্যাক করে নিজের দিকে চলে আসে। তাহলে এই কথা শ্রমিকবাবুকে কেন বলতে হচ্ছে? এবং এই তৃণমূলীকরণের থেকে মুক্তি পেতেই তো মানুষ বিজেপিকে প্রথমবার বাংলায় ক্ষমতা এনেছে, এত ম্যান্ডেট দিয়েছে। আমরা 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 আলোচনায় ঢুকবো। আমি প্রথমেই সৈকত তোমাকে জিজ্ঞেস করবো, শ্রমিকবাবু যা যা বললেন আমরা ব্যাক টু ব্যাক দুটো পার্টে চালালাম, কিভাবে ব্যাখ্যা করবে? দেখুন, প্রথমত হচ্ছে শ্রমিকবাবু বিজেপির রাজ্য সভাপতি, শ্রমিকবাবু তার বিজেপির রাজ্য সভাপতি হিসেবে বক্তব্য রেখেছেন, কিন্তু শ্রমিকবাবুই কোথাও না কোথাও আমরা মনে করছি বিজেপি থেকে বিচ্যুত হয়েছেন। কেন অভিনয় করছেন, কেন মুখোশ পড়ছেন আমি জানি না, হয়তো মাঝে মাঝে বিবেকের তাড়নায় বলে ফেলছেন কিছু কথা, কিন্তু শ্রমিকবাবু ভালোভাবে জানেন যে বিজেপিটাই তৃণমূল, তৃণমূলটাই বিজেপি। আচ্ছা, আপনি বলুন, গত 3 দিনে 3টে ছবি আমি আপনাকে আমার মোবাইল থেকে এক্ষুনি দেখাতে পারি, আপনাদের কাছে রয়েছে আর্কাইভে। খোলা হাওয়ার একটা মঞ্চে নুসরাত, গতকাল নুসরাত দাঁড়িয়ে রয়েছে বিজেপি নেতাদের পাশে, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। তাসলিমা নাসরিনের সঙ্গে ছবি তুলছেন কি অরিন্দম শীল। ইন্টেলেকচুয়াল বেল্ট অভিনেত্রী মোটামুটি কমপ্লিট হয়ে গেল। শশী পাঁজা হালে যুক্ত হচ্ছেন, অলরেডি 60টা এমএলএ 20টা এমপি মোদির সঙ্গে ডিনার করছেন। আচ্ছা, এই বিজেপির মন্ত্রিসভার 8 জন ক্যাবিনেট মন্ত্রী, পূর্ণমন্ত্রী, যারা প্রাক্তন তৃণমূলের নেতা, এমএলএ, বিধায়ক ছিলেন বা এমপি ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাক্তন তৃণমূলের নাম্বার 2। রাজ্যের বিজেপির এ যাবৎকালে যতবার যুব সভাপতি হয়েছে, সৌমিত্র খাঁ তৃণমূল থেকে এসছেন, তৃণমূলের সভাপতি ছিলেন যুবর। বর্তমান সময়ে শ্রমিকবাবুর আগে যিনি সভাপতি ছিলেন সুকান্তবাবু, তৃণমূলের অধ্যাপক সেলের নেতা ছিলেন। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে যে রিসেন্ট ডেভেলপমেন্ট, মানে বিধানসভা নির্বাচনের পর যদি আমরা লাস্ট ইলেকশন কোনো কিছু দেখে থাকি, সেটা হচ্ছে রাজ্যসভায় মনোনয়ন। 3টে রাজ্যসভার মনোনয়ন বিজেপির 3 জনের যাওয়ার কথা। এতদিন ধরে যারা বিজেপি করলো, তৃণমূলের হাতে মার খেলো, জেল খাটলো, মামলা হলো, বলিদান দিল বিজেপি কর্মীরা, নিজের জীবন, বহু বিজেপি কর্মী তো মারা গেছে, তো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু কি দেখলাম আমরা, না সুন্দরভাবে গটগট করে তৃণমূলের 24 ঘন্টা আগে যে তৃণমূলের এমপি ছিল সে রিজাইন করে 3 জন তৃণমূলের এমপি বিজেপির রাজ্যসভার এমপি হয়ে গেলেন। এরপরও আপনি বলবেন যে বিজেপিটা তৃণমূল নয়, তৃণমূলটা বিজেপি নয়। আসলে আমরা অনেক আগে থেকে বামপন্থীরা এটা জানতাম। 21শে জুলাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ভাষণ যদি আপনি খুব খেয়াল করে শোনেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন কিভাবে ক্যামাক স্ট্রিট থেকে নির্দেশ দিত যে মোদির কোনো বিল পাস করাতে হলে তৃণমূলের এমপিদের অ্যাবসেন্ট হতে হবে। তার মানে এই রাজ্য থেকে ঠিক করে দিত তৃণমূল বিজেপির কোন বিলটা পাস করানো হবে আর কোনটা হবে না। আবার উল্টো দিকে অনুব্রত মণ্ডল কি বলেছিলেন আপনাদের সাংবাদিকদের, যে আমি জেলে গেছিলাম অভিষেক ব্যানার্জির জন্য। তার মানে ইডি সিবিআই মোদি অমিত শাহের কথায় চলতো না, ইডি সিবিআই চলতো অভিষেক ব্যানার্জির কথায়। এই কারণেই তো আজকে এই রাজ্যে চোর গুন্ডা বদমাইশরা জামা পাল্টে আজকে বিজেপি। আপনি এখানে ঠান্ডা ঘরে টিভির আলোচনা ছেড়ে একটু রাস্তায় যান, যে হকার বন্ধু রিক্সো চালায় সে 200 টাকা তৃণমূলকে দিত, সেই তৃণমূলের নেতা এখন বিজেপির জামা গায়ে দিয়ে 400 টাকা তুলছে। যে পাথর খাদান বালি খাদানের টাকা টুলু মণ্ডলের থ্রু দিয়ে ক্যামাক স্ট্রিট আসতো, আজকে সেই পাথর খাদান বালি খাদানের ব্যবসায়ী বিজেপির ওখানে জেলা সভাপতির কাছে টাকা পাঠাচ্ছে। আচ্ছা, গতকালকে সর্বরী দেবী এবং পাপিয়া অধিকারী, যে দুটো ভাইটাল ইম্পর্টেন্ট অভিযোগ, কি অভিযোগ? নোটিশ করে জানিয়ে দিচ্ছেন কোন অটো চলবে কোন অটো চলবে না, নোটিশ করে জানিয়ে দিচ্ছেন কোন ফ্ল্যাট কোন প্রমোটারের কাছে বানাতে হবে। আমরা তো এইগুলোই তৃণমূলকে দেখেছি। আচ্ছা, চরিত্রে, রূপে, গুণে, রাজনীতিতে, মাল তোলাতে, টাকা কামাতে, জামা পাল্টাতে একই তো। তাহলে বিজেপি আলাদা কি? জোড়া ফুল থেকে একটু ওয়েটটা কমে গিয়ে একটা ফুল হয়েছে। স্বাভাবিকভাবে তৃণমূলটাই বিজেপি, বিজেপিটাই তৃণমূল। শ্রমিকবাবু এইসব বলবেন, মানুষকে 15 বছর বোকা বানিয়েছেন, আবার বোকা বানাচ্ছেন। বেশ, সুদীপ্তাদি, আমি আজ পর্যন্ত আপনার কাছে। সুদীপ্তাদি, আমরা সৈকত যেভাবে বললো এবং শ্রমিকবাবুর ব্যাক টু ব্যাক বাইট আমরা শোনালাম, আমার প্রশ্ন যে মানুষ তো তৃণমূলের থেকে মুক্তি পেতে এবং বেসিক্যালি এই যে সিন্ডিকেট কাটমানি, সৈকত যে টপিকটা তুললো, যে এই রোজ হপ্তা তোলা যেটাকে বলে, একই জিনিস, রিপিটেশন অফ দ্য সেম স্টোরি, যদি এটা হতে থাকে আগামী দিনে কিভাবে দেখছেন? দেখুন, মানুষ চেয়েছিল রাহত, কিন্তু আজকে যে ছবিগুলি আমরা দেখছি, একটু আগে যার ব্যাখ্যা দিয়েছে সৈকত খুব সুচারুভাবে, আমি ওই পুরোনো কথায় ঢুকছি না। শ্রমিকবাবু দিনের বেলা বলছেন না 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 কাছে এসো না, যাও যাও দূরে থাকো, রাত নামলেই বলছেন আরে
আর তেরা কারো দিন 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 দিনকে ইন্তজার আজাপিয়া আই বাহার, এইভাবেই আসলে চলছে। ঠিক যে পথে চলেছিল ঠিক সেই একই পথে চলছে, কোনো পরিবর্তন নেই। পরিবর্তনের নামে যেটা হয়েছে শুধু পোশাকের রং বদলায়, চলনের ঢং বদলায়, মানুষের দিন বদলানোর কোনো খবর আমরা দেখতে পাচ্ছি না। আর পাবলিককে এরা সবচেয়ে বেশি বোকা বলে মনে করে। যখন মিটে গেছে ভোট, পাবলিক তুই ভোট, মানুষের কোনো কথা যে অন্নপূর্ণা যোজনার কথা, আমাদের বাড়িতে যে সহায়করা কাজ করেন তারা বলছেন আমরা অন্নপূর্ণা যোজনার আশা রেখেছিলাম, এখন আমরা সেদিক থেকেও ডিপ্রাইভড হচ্ছি। যে গরিব মানুষেরা আশা করেছে, যে বয়স্ক লোকেরা আশা করেছিলেন যে এই সরকার তাদেরকে দেখবেন, সেদিক থেকেও ডিপ্রাইভড। তাহলে কি শুধুমাত্র তৃণমূলীকরণ হচ্ছে? এদিকে মুখে বলছেন না, ওদিকে সব পুরোটাই তৃণমূলের লোকেদের কথাই চলছেন। একটা বিরোধী নেই রাজ্যে, যারা বিরোধী সেজে বসে আছেন তারাও আসলে যে কতটা বিরোধী এটা বাংলা, এটা প্রতিটি শিক্ষিত সচেতন রাজনৈতিক সচেতন মানুষ জানেন। এই যে ছবিটা বারংবার সামনে আসছে, এই যে উনি বলছেন যে ডিমের অভিমুখ ঘুরে যাবে, আমরা কারোর প্রতি ডিম যাক চাইছি না, আমরা ডেমোক্রেসি চাইছি, ডেমোক্রেসির ঊর্ধ্বে। ডিম কারোর গায়ে না পড়ে বাচ্চাদের পাতে পড়ুক, এটা আমাদের এটাই আমাদের রাইট টু এডুকেশনের সাথে সাথে রাইট টু ফুড যে অ্যাক্ট আমরা পাস করিয়েছিলাম, তার প্রাথমিক শর্ত এগুলিই ছিল। কিন্তু আজকে যে কথাগুলি উনি বলছেন, এগুলো আসলে এই কথার সত্যতা নেই। যে 56 জন গতবারের ইলেকশনের পরে মারা গিয়েছে, যাদের কথা এখনো মনে করা হয় 2 মেতে, তাদের আত্মাদের তাদের পরিবারের সাথেও আসলে দ্বিচারিতা করছেন। আজকে যে সরকার এসেছে, এখনো হানিমুন পিরিয়ড শেষ হলো না, হকার উচ্ছেদের নামে যেটা হলো সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ব্যাখ্যা যদিও সৈকত দিয়েছেন, আমি আবারও বলছি, শুধু হচ্ছে মানে আগে যে রেটটা ছিল, রেটের যদি এদিক ওদিক না হয় এবং এরা সঠিক ইনফরমেশন দেয়, কারণ নিচের স্তরের বিষয়টা, এরা জিতেছেন ভোটের দিকে, নিচের স্তরের বিষয়টা একদম ক্লিয়ার নয়। তাই জন্য আবার তৃণমূলের পথে হাঁটার পুরো দস্তুর প্রচেষ্টা এবং রূপরেখাও তাই কোনো পরিবর্তন হয়নি, শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে। একদল গিয়েছে আর একদল এসেছে, যারা এখন বাংলাকে লুটেপুটে নেবে। বেশ, আমি ইন্দ্রজিৎদার কাছে যাব, তার আগে আপনারা একটু মনে করে দিই, ছাত্র আন্দোলন নিয়েও কিন্তু উত্তাল হয়েছিল, আপনারা জানেন, ককরোচ জনতা পার্টির নিটে প্রশ্ন ফাঁস কাণ্ড। তারপর বাই ইলেকশন রেজাল্ট আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিই। 16 রাউন্ডের পর বাকিপুর বিহারে, যেখানে কিন্তু নিতিন নবীন এমএলএ ছিলেন, সেখানে কিন্তু বাই ইলেকশন হয়। এখনো পর্যন্ত লাস্ট আপডেট যা, সেখানে বিজেপি ট্রেল করছে প্রায় 9000 ভোটে। মানে সেখানে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি 31,742টা ভোট পেয়েছে, বিজেপির ক্যান্ডিডেট 22,776টা ভোট পেয়েছে, আরজেডি 7,500, এন্ড অফ রাউন্ড 16, তার মানে ট্রেল করছে 9000 ভোটও। খুব ইন্টারেস্টিংলি বিজেপির এই আন্দোলনের পর, যেখানে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিল, তারপর কিন্তু এটা প্রথম ভোট বাই ইলেকশন, ক্ষমতায় বিজেপি, বিহারে কিন্তু ক্লিন সুইপ করেছিল, তারপর এই রেজাল্ট কিন্তু খুব ইঙ্গিতপূর্ণ। ইন্দ্রজিৎটা, দেখো সৌমিকবাবুর যে কথাটা বলছে, এই বিশ্লেষণে বলতে গেলে একটা কথাই বলা যায়, যে ব্যর্থতার আত্মস্বীকৃতি। তার কারণটাই হচ্ছে এটা, যে মুকুল রায় বলে গেছিলেন যাহা তৃণমূল তাহাই বিজেপি, যাই হোক বলেছিলেন, কিন্তু এখন তো সেটা তো সবার মাধ্যম দিয়ে আমরা দেখছি সব কিছুই এদিকেই যাচ্ছে। কেন রাজনীতি যে আঙিনায় যে সিঁড়ি বেয়ে আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলো বিপুলভাবে, সেই রাজনীতির যে সিঁড়িটা বেয়ে আনা হয়েছিল, কোনটা মানুষের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, কাটমানি তোলাবাজি সিন্ডিকেট। সেই কাটমানি তোলাবাজি সিন্ডিকেটকে মাথায় নিয়ে, মানুষের মাথায় ঢুকিয়ে অনেকটা হ্যামারের মতো ব্যবহার করে আজকে এই ঘটনা মানুষ নিয়ে এলো। কিন্তু আনার পরে কি দেখলাম আমরা দেখলাম যেটা আজ থেকে 1 মাস 17 দিন আগে নোটিশ হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 3টি প্রপার্টিতে, 1 ফুটও তার বাড়ির ভাঙা হয়নি। অথচ আমাদের কলকাতা শহর থেকে, নৈহাটি থেকে, কাঁচরাপাড়া থেকে শুরু করে ব্যারাকপুর থেকে অসংখ্য জায়গায় খুব মানে এই কদিনের মধ্যে, পরশুদিনই ঘটেছে শহীদ আমির আলী অ্যাভিনিউতে, বিনা নোটিশে গরিব মানুষের সবকটি দোকান, রুজি রুটি পেটের ভাত কেড়ে নেওয়া হলো। মানুষ কি চেয়েছিল? ভাত, তার পরিবর্তে দিল কি? ধর্ম। তাহলে ভাবুন যে আজকে যে পরিস্থিতি বাংলার বুকে তৈরি হয়েছে এবং বাঙালিকে যেভাবে অপমান করছে। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একটাও ঘন্টাখানেক হলো না, বা কোথাও কিছু হলো না, কোথাও গল্প গাদুন আসর বসলো না।
একটা মিটিং হলো না। তাহলে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ কি কথা বলল, নেতাজির বাবাকে পর্যন্ত টেনে নিয়ে এলো, এগুলো আমি এখানে বলতে পারবো না। আবার একজন আজকে সোমবার শিবের বার, একজন আবার শিবলিঙ্গুতে একটা জিনিস পরিয়ে দিয়ে টুক করে ভারতীয় জনতা পার্টির কর্মীদের মাথায় টুপি পরিয়ে দিয়ে এনডিএ শরিক হয়ে গেল। কি অদ্ভুত একটা প্রদর্শন চলছে, আমরা এক অদ্ভুত রাজনৈতিক প্যারানায়ার মধ্যে ঢুকে পড়েছি। তাহলে আজকে এগুলো বলতে হবে, তার কারণ মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে। বম্বে হাইকোর্টের জাজ কি বলেছে, মহারাষ্ট্রের জাজ যে দিয়েছিল প্রধান বিচারপতি মহারাষ্ট্রের কোর্টে, এই যে মানুষের কণ্ঠরোধ করার যে প্রবণতা, যে বলবে সেই হয়ে যাবে দেশদ্রোহী, এটা তো চলতে পারে না, দীর্ঘদিন ধরে চলছে। তাই শ্রমিকবাবুর যে বিদর্ভ কথা, অর্থাৎ প্রকাশচিক বড়াই, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এদেরকে নেওয়া নিয়ে, তাহলে এই কথার কি মূল্য আছে? তিনি বললেন যে এই তৃণমূলীকরণ হবে না। তৃণমূলীকরণ হতে বাকি কি আছে? একটু আগে সৈকত বলল, এটা তো বাস্তব। 2020 সালে আমাদের এখন যিনি মুখ্যমন্ত্রী, পূর্বে ছিল বিরোধী দলনেতা, তিনি তো তৃণমূলেরই সেকেন্ড ম্যান ছিলেন। তাহলে আজকে কি পরিণতি, তৃণমূল হতে কি বাকি আছে? বিজেপির যারা এখন রুল করছে তারা প্রত্যেকেই তৃণমূলের লোক এবং তারাই প্রথম সারিতে রুল করছে। তাহলে এখানে আর কিছু বলার নেই, শুধু সময়ের অপেক্ষা। তোলাবাজিটা লিখে দেওয়া হয়েছে আমাদের বোর্ডে, শুধু রংটা বোর্ডের পাল্টে গেছে, সেখানে সবুজ থেকে গেরুয়া হয়ে গেছে। এই হচ্ছে ঘটনা। আমি তিনজনের কাছে আবার আসবো, কিন্তু তার আগে শ্রমিকবাবু কি বলেছেন ব্যাক টু ব্যাক আপনাদের শুনিয়েছি। এবার মন্ত্রী দিলীপ ঘোষ এই সেম ইস্যু নিয়ে কি বলেছেন দেখুন। দেখুন, আমাদের মাননীয় রাজ্য সভাপতিও বলেছেন যে অনেক আমাদের পার্টির লোকেরাও ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ওদিকে। আমি জানি এখানে আশেপাশে বহু লোক আছে কোটি কোটি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিজেপিতে ঢোকার জন্য। টাকা তো সবার ভালো লাগে, কিন্তু এখনও পার্টি এদেরকে ঢুকতে দেয়নি। চিহ্নিত হচ্ছে, জানাও যাচ্ছে, আমরাও জানি কে কার সঙ্গে ঘুরছে কী করছে, কিন্তু ঢুকতেই পারে, ঘুরতেই পারে, কিন্তু পার্টিতে এইসব লোকের এন্ট্রি হবে না, এ ব্যাপারে সতর্ক আছে পার্টি। না, পার্টির পুরো সিস্টেম আছে, যে কেউ কাউকে প্রধান আমাদের প্রেসিডেন্ট বলে দিয়েছেন কাউকে না হবে না, তো কাউকে আমরা জয়েন করাচ্ছি না। হাজার হাজার লোক আসছে পার্টিতে জয়েন করার জন্য, না হয়নি কোথাও। বাংলা রাজনৈতিক সৈকত, আমি যেখানে আসবো, দিলীপবাবুর কথা যে বাইট আমরা শোনালাম, দর্শকরা শুনলো, বাংলার মানুষরা শুনলো, এখানে পরিষ্কার বলছেন পার্টি স্ট্যান্ড আছে এবং সেটা সেই প্রোটোকল মেনেই কিন্তু জয়েন করানো হবে এবং জয়েন করানো হচ্ছে না, হাজার হাজার মানুষ আসছেন। পাশাপাশি এর আগে শ্রমিকবাবু যেটা বললেন, একটা ওয়ার্নিং সিগন্যাল দিলেন যে অলরেডি কিন্তু ড্যামেজ ইজ ডান। কীভাবে ব্যাখ্যা কে কাকে ওয়ার্নিং দেবে, কার সিস্টেম কোথায় চলবে? দিলীপবাবু বলুন আর শ্রমিকবাবু বলুন, এদের টিকি তো অমিত শাহর কাছে বাঁধা, মোদির কাছে বাঁধা, নীতিন নবীনের কাছে বাঁধা, নাড্ডার কাছে বাঁধা। রাজ্যসভায় 3 জন পাঠানোর সময় কোথায় ছিল স্ট্রাকচার, কোথায় ছিল গেট বন্ধ হয়ে যাওয়া? দেখুন, এইসব রাজনীতিতে পাবলিককে বোকা বানানোর শব্দ ব্যবহার করে তো লাভ নেই। এই তো সেই দিলীপবাবু। মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দিরে চা খেয়ে এসেছিলেন, মমতার প্রশংসা করেছিলেন, বলেছিলেন মমতা চুরি করতে পারে না, মমতা চুরি করেনি। স্বাভাবিকভাবে ক্ষমতার ধারপাশে থাকার জন্য এই দিলীপবাবুর এইসব ডায়লগ দিচ্ছেন। আজকে তৃণমূল হেরে গেছে বলে দিলীপবাবু বিজেপির হয়ে কথা বলছেন, কালকে যদি বিজেপি হেরে যেত, তৃণমূল জিততো, দিলীপবাবু বিজেপিতে থাকতো। তৃণমূলে পা বাড়িয়ে রেখেছিলেন, বাদ দিন। বিষয়টা যেটা হচ্ছে, দিল্লি ঠিক করবে, মোদি অমিত শাহ ঠিক করবে। এটা মোদি অমিত শাহর কোম্পানি। আগে যেমন মমতার কোম্পানি ছিল, মমতা ঠিক করতো কোন আলো জ্বলবে কোন আলো জ্বলবে না। এটা মোদি অমিত শাহর কোম্পানি। এটা বিজেপি কোনো স্ট্রাকচারাল পার্টি নয়, ওটা ছিল অটল বিহারী বাজপেয়ীর জমানায়। এখন বিজেপিটা হয়ে গেছে মিলিজুলি পার্টি। আসামে হেমন্ত বিশ্ব শর্মা, গতকালকে প্রণব দোলে বলে একজন প্রতিবাদী আদিবাসী যুবক কাজিরাঙ্গায়, তাকে জেলে ঢুকেছে প্রতিবাদীকে। এই রাজ্যে শুভেন্দু অধিকারী প্রতিবাদীদের, তার বিরুদ্ধে মামলা, মিথ্যা মামলা, জেলে ঢুকিয়েছেন। আমাদের লায়ক এখনও জেলের ভেতরে রয়েছে। গোটা দেশ জুড়ে প্রতিবাদীদের ওপর আক্রমণ বাড়ছে, মানুষ তৈরি হচ্ছে। আপনি বিহারের ব্রেকিং দিলেন, যে বিহারের বাকিপুর আজ অবধি কোনো দিন বিজেপি হারেনি, বিজেপির সর্বভারতীয় সভাপতির গড় বলে পরিচিত, তার পারিবারিক গড়, সেই পারিবারিক গড়ে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। মধ্যপ্রদেশে যে বিধানসভা সিট বিজেপি কোনোদিন হারেনি, সেই বিধানসভা সিট আজকে কংগ্রেস জয়লাভ করেছে। উপনির্বাচনের ফলাফল, ইয়াং জেনজিদের আন্দোলন, মানুষের ক্ষোভ সামনে আসছে, মানুষ বুঝতে পারছে। বাংলার বুকেও আপনি লিখে রেখে দিন, এই ফলতা উপনির্বাচনে বামেদের ভোট বেড়েছে। বিজেপি ক্ষমতায় এসছে 2.5 মাস 3 মাস হলো, তার মাঝখানে দিলীপবাবু শ্রমিকবাবুদের অ্যালার্ম ঘন্টা নিয়ে বেরোতে হচ্ছে। আসলে কোটি কোটি টাকা নিয়ে তারাই ঘুরছে যারা জানে যে বিজেপি নেতাদের কোটি টাকায় কেনা যায়, কারণ এই নেতাগুলোই তৃণমূলের মাল হয়ে মাল কামাতো। স্বাভাবিকভাবে আজকে দালালে ভরে গেছে গোটা রাজ্য, সিস্টেমের রংটা পাল্টেছে।
এই পুরো যে ক্রিমিনাল রাজ চলতো তৃণমূলের, সেই ক্রিমিনালটাই আপনাকে আমি 1-2 ছবি দেখাতে পারি। সোশ্যাল মিডিয়ায় বিজেপির নেতাকর্মীরাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, তারাই নিজেরা ছবি পোস্ট করছেন যে তার এলাকায় তারা বিজেপি করতে গিয়ে তৃণমূলের হাতে, সমাজ বিরোধীদের হাতে কতবার আক্রান্ত হয়েছেন। তারা আজকে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বিজেপির পতাকা নিয়ে। আদি বিজেপি কর্মীরা হতাশাগ্রস্ত হচ্ছেন। আমরা তাই মানুষের কাছে আবেদন করব, যারা বিজেপির ওপর ভরসা করেছিলেন, সঠিকভাবে করেছিলেন, তৃণমূলকে হারানোর আবেগ থেকে করেছিলেন, তারা আজকে যারা বিজেপির ওপর হতাশ হচ্ছেন, আসুন আসল পরিবর্তন করতে হলে এই জোড়াফুল পদ্মফুলের সেটিং ভাঙতে হবে। এই তৃণমূল বিজেপির মিলিজুলি পার্টিটাকে বাংলা থেকে তাড়াতে হবে। বিহার, মধ্যপ্রদেশ পথ দেখিয়েছে, বাংলার মাটিতেও আগামী উপনির্বাচনে বিজেপিকে ধাক্কা দেওয়া ছাড়া এই বাংলাকে বাঁচানো যাবে না। সুদীপ্তাদি, আমি এখানেই আসবো। ইন্দ্রজিৎ দাকে আমি একই প্রশ্ন করব যে এখানে সৈকত বলল জোড়াফুল পদ্মফুল, এই নেক্সাসকে ভাঙতে হবে, মানবেন? এই নেক্সাসকে ভাঙা কি চারটিখানি কথা, কি আজকের ব্যাপার? যেভাবে মানে গঙ্গাকে মাথায় করে নিয়ে আসা হয়েছিল, ঠিক সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়দেরকে মাথায় করে নিয়ে এসেছিলেন। বিজেপিকে সামনে রেখে ফ্রন্ট গড়ে ইলেকশন করবে এই কথা বলেছিলেন। এই ফেভিকলকে মজবুত জোর হয়, এই খুব সহজে ভাঙবে না। আপনি যদি কৃষি বিলের কথা সময় মনে করেন, মমতা বন্দ্যোপাধ্যায় খুব কুম্ভীরাস্ত্র ফেলেছিলেন, অ্যাবস্টেইন করেছেন সেই বিল পাসের সময়। আমি আপনাকে মনে করাই, যখন রাজ্য উত্তাল ওই অভয় আন্দোলনে এসেছিলেন অমিত শাহ, একবারও দেখা করেননি ওই পরিবারটির সাথে। এবং দল থেকে আমি জানি, আমি দায়িত্ব নিয়ে বলছি, দল থেকে বলা হয়েছে 2024 সাল, দল থেকে বলা হয়েছিল যে আপনি আপনার মঞ্চে অ্যাটলিস্ট অ্যালাউ করুন ওদেরকে, সেটাও করেননি। কারণ কি? মমতার গায়ে যাতে আঘাত না লাগে। এই একটা পুরনো নেক্সাস দেখতেই পাচ্ছেন একের পর এক জয়েনিং থেকে, যে মমতার দল থেকেই লোক না আনলে পরে ওরা কেউ ওদের কাঙ্ক্ষিত 360 হবে না। তো এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে ভাঙার জন্য বাই ইলেকশনের কথা যদি উঠলো, তাহলে বলতে হয় 2009 সালে আমি বিষ্ণুপুরের যে বাই ইলেকশন হয়ে যখন মদন মিত্র জিতেছেন, ওইখান থেকে পশ্চিমবঙ্গে পরিবর্তনের রূপরেখা, রাস্তা ওখান থেকে ঘুরেছিল। আর এই যে বাঁকিপুর থেকে যে মানুষ বিকে বসা শুরু করলো, এর ফলটা আস্তে 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 আমরা পরবর্তী ইলেকশনের সময় দেখতে পাবো। কারণ যে রাজ্যে ক্ষমতা থাকাকালীন বাই ইলেকশনে সরকার হারে, সরকার পক্ষ হারে, এটা খুব বড় সেরকম অ্যালার্মিং। এটা আমি 2009 এর উদাহরণ দিলাম, এবং আরো একটি উদাহরণ দিলাম, দেখতে পেলাম যে এইখান থেকে যে মানুষের ঘুরে দাঁড়ানোর পথ তৈরি হচ্ছে। কারণ মানুষ সরকার থেকে কি চায়? রুটি, কাপড়া ওর মাকান এবং শিক্ষা, স্বাস্থ্য। আমার ঘরের বাচ্চাকে যদি রাস্তায় তার শিক্ষাকে মানে সুরক্ষিত রাখার জন্য রাস্তায় নামতে হয়, এবং মা মেয়ে বলেন যে মোদী তাকে টার্গেট, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তাকে টার্গেট করে ফেলেছেন, এবং বয়স নিয়ে মানে বয়স ভাঁড়িয়ে একটা 15 বছরের লোক বাচ্চাকে 18 বছর দেখিয়ে জেলে পুলিশ কাস্টাডিতে রাখা হচ্ছে, এবং যে ধারা দেওয়া হচ্ছে মানুষ সব দেখতে পাচ্ছে। প্রতিবাদীদের কণ্ঠরোধ আজকে থেকে হচ্ছে, আর যেদিন থেকে ওরা বলা শুরু করেছিলেন, ভাড়া রাউন্ড থেকে শুরু হয়েছিল। আমার এই মুহূর্তে মনে পড়ছে না যে জেনেছিলেন তিনি একটা অ্যাপারেটাস চেয়েছেন, যেটার মাধ্যমে খাওয়ার দেওয়ার প্রয়োজন ছিল, সেই অ্যাপারেটাসটা সেই ভদ্রলোককে দেওয়া হয়নি। ঠিক যেভাবে মানদেবস্থানকে মানা হয়েছিল রাশিয়াতে, ঠিক এক পদ্ধতিতে। এবং আরো গৌরী লঙ্কেশ থেকে শুরু করে আরো অনেক লোকের মৃত্যু হয়েছে, আমরা কালবুর্গি হয়েছে, এবং শহুরে নকশাল ইত্যাদি ইত্যাদি বলে যে মানুষকে দেখে দেওয়ার যে পদ্ধতিটা, মানুষ 12 বছর ধরে আশা রেখেছিল এই সরকারকে। এই সরকার ক্ষমতা এসেছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে। আমি আপনার থেকে প্রশ্ন করতে চাই, তখন 2G 3G যে শব্দগুলো মানুষ মানে না বুঝলে সবার ঘরে ঘরে শব্দগুলো পৌঁছে গিয়েছে, 2G 3G, কটা কংগ্রেস নেতাকে ওরা জেলে রেখেছেন? আন্দেমুতু রাজাকে জেলে রেখেছিল কংগ্রেস সরকার ইউপিএ 2 আমলে। আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে ইতিহাস একদিন আমার বিচার করবেন, সেই বিচার তো হয়ে গেল। তিনি ক্লিন চিট পেলেন যে তিনি কোনোভাবে এর সঙ্গে যুক্ত ছিলেন না। তাহলে অসত্য কথা বলে ক্ষমতায় এসে মানুষকে আবার ভাওতা দিলেন নোট ব্যানিং এর নামে। মানুষ তখনও বিশ্বাস করেছে, মানুষ অকুণ্ঠভাবে ভোট দিয়েছে, মানুষ বিশ্বাস করেছে যে কালো টাকা বলে কিছু থাকবে না এবং অর্থনীতি স্বচ্ছ হবে। তারপরে প্রতি ক্ষেত্রে এদের অসত্যতা এবং অস্বচ্ছতা ফুটে উঠে উঠেছে, কখনো ইলেকট্রাল বন্ডসের নামে, কখনো পিএম কেয়ার্সের নামে, কখনো হিন্ডেলবার্গের সাথে, মানে আদানিদের সাথে, আরো এবিজে শিপইয়ার্ডস, ভারতমালা পরিযোজনা, 14,000 কোটি টাকার নির্মোহী
বলে একটি ভিএইচপির একটি সংগঠন, তারা 14,000 কোটি টাকা দুর্নীতি করলে, এরকম আরো অজস্র আছে। মানুষ আস্তে আস্তে গলা তুলছে, মানুষ বলা শুরু করেছে। পশ্চিমবঙ্গের মানুষ ভেবেছিলেন যে এদেরকে তাড়িয়ে নতুন লোককে আনলে বুঝি ভালো হয়। মানুষ 2 মাস এখনো হানিমুন পিরিয়ড শেষ না হতেই মানুষ বলা শুরু করেছে যে আমরা চোর তাড়িয়ে ডাকাত আনলাম। আসলে এতদিন বাংলার মানুষ লড়ছিল সিন্ডিকেটের সাথে, এখন তাদেরকে লড়তে হবে কার্টেলের সাথে। বেশ, আমি এখানে ইন্দ্রজিৎ দা আপনাকে যেটা জিজ্ঞেস করব, যে চোর তাড়িয়ে ডাকাত এনেছে বাংলার মানুষ, এটা কি টু আর্লি টু প্রেডিক্ট এই মুহূর্তে বলা? নাম্বার 1। নাম্বার 2, শ্রমিক বাবু এবং দিলীপ বাবু আপনারা যদি কম্পেয়ার করেন, দিলীপ বাবু বলছেন একটা প্রোটোকল আছে, সেই প্রোটোকল ফলো করতে হবে, হাজার হাজার মানুষ আসছে কিন্তু আমরা নিচ্ছি না। কিন্তু পাশাপাশি দেখুন শ্রমিক বাবু কিন্তু পরিষ্কার বলে দিলেন যে তৃণমূলের থেকে মানুষ এতটাই বিরক্ত যে তাদের ডিম উল্টো দিকে না রিভার্ট হয়ে আসে। বলুন, মানবেন এটা আপনি? আমি যদি এই মুহূর্তে বলি, আমি কালকের একটা ঘটনা দেখলাম যে শঙ্কর রাউত দীর্ঘদিন জেলে ছিল ইলেকশন রেজাল্টের 4 তারিখের পরে, কালকে কিন্তু ভালো তৃণমূল হয়ে চলে গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের প্রোগ্রামে। এরকম অজস্র আছে, 50টা উদাহরণ দিতে পারি। পাপিয়া অধিকারীর সাথে যারা 2 জন ঘোরে এখন, তারা অরূপ বিশ্বাসের ছায়া সঙ্গী ছিল। তারা কারা? আমি দুর্গাপুর থেকে শুরু করে, পুরুলিয়া থেকে শুরু করে অজস্র বলতে পারি। সুতরাং এই যে বলেছেন, ঠিকই তো বলেছেন যে নেতাদের মধুর প্রতি আসক্তি জন্মে গেছে। দিলীপবাবু একটু স্ট্রেট ফরওয়ার্ড, স্টেট ব্যাটে খেলে তো, যাই হোক, হ্যাঁ, তো এটা ঠিকই তো বলেছেন যে এই পরিস্থিতিটা হবে, এটা হয়ে গেছে। কারণ যাহা তৃণমূল, এটা তো আমি প্রথমেই বললাম। এবার আসি যেটায়, যে আজকে দিলীপবাবুর কথা এখানে বলা হচ্ছে, শ্রমিকবাবুর কথা বলা হচ্ছে, কিন্তু কেউ তো কারুর কথা শুনছে না। কে শুনছে কার কথা? শুনছে না, এটা কেন? কারণটা শুনুন, যদি শুনতো, কালকে একটা ঘটনা আমরা কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে একটা কি দেখলাম, একটা ঠিকাদার শ্রমিকের ইউনিয়ন ঘিরে বিএমএস এর 2 পক্ষের মধ্যে মারামারি। শুধু না, আজ দেবাশিস ভট্টাচার্য, তিনি হচ্ছে রাজ্য স্তরের নেতা, তাকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়া হলো। এরম দৃশ্য পশ্চিমবঙ্গে কেউ দেখেছে যে একজন রাজ্যের নেতাকে তুলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে অপহরণ করে? সেটা এই বিজেপিতেই সম্ভব। সুতরাং এরম অনেক ঘটনা, আমি খর্দা রহরার ঘটনা বলতে পারি, যে হেভি ভেহিকলস আর টোটোর মধ্যে ইউনিয়নের মারামারি, দুটোই বিএমএস এর মাটা ফাটাফাটি করে তারা প্রত্যেকেই এখন 2 দলের মধ্যে নেতারা অ্যারেস্ট হয়ে গেছে। সুতরাং সংগঠনটা রেজিস্টার্ড নয় তো বলা হচ্ছে। এটা তো সবথেকে মিথ্যা কথা, সবথেকে মিথ্যে কথা যে এই যে ভারতীয় মজদুর সংঘ, এটা নাকি রেজিস্টার্ড না। এর থেকে কোনো মিথ্যা কথা হতেই পারে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, এর থেকে কোনো মিথ্যা কথা হতে পারে না। এবার যেটা আসি, আজকে তুমি এই যে ককরোচ জনতা পার্টির আন্দোলন, কদিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট, কালকে পরশুদিনকে বিচারপতিকে মানে এতে পাঠানো হলো, সাসপেনশনে পাঠানো হলো। এর মধ্যে কদিনের মধ্যে উড়িষ্যার মেডিকেল পিজি এক্সামিনেশন, এটা খবরে গদি মিডিয়া দেখাচ্ছে না, যে 27 জুলাই সেইখানে জেনারেল সার্জারির যে সেকেন্ড পেপার, সেটা লিক হয়ে গেছে হোয়াটসঅ্যাপে, এবং সেই আনসার শিটের জন্য জানার জন্য তারা একটা নাম্বার দিয়েছে, সেখানে টাকা পাঠাতে হচ্ছে জিপে, ফোন পেতে, তাহলে আনসারগুলো জানা যাবে। তাহলে পরিস্থিতি কি? বেশ, যে এইটা যদি সত্যি ট্রেল হয়, অর্থাৎ 12,800, 22 রাউন্ড কমপ্লিট, আর হয়তো 3 থেকে 4 রাউন্ড বাকি, এটা কি শুরু? অবশ্যই তাই। কারণ সারা ভারতবর্ষ জুড়ে 2014 সালের পর থেকে আজকে প্রায় দীর্ঘদিন ক্ষমতায়, প্রায় 12 বছর অতিক্রান্ত প্রায়, তাতে ভারতীয় জনতা পার্টি দেশকে বিভিন্ন স্তরে ভাগ করেছে। তারা হিন্দুত্বের নামে ধ্বজা উড়িয়ে, যারা স্বাধীনতার আন্দোলনের, তাদের কোনো রকম কোনো কিছু দায়বদ্ধতা নেই। যারা একটা স্বাধীনতা, আমাদের যে পতাকা, সেই পতাকা যারা তাদের আরএসএসের যে 1925-এ যে তাদের সৃষ্টি, অর্থাৎ এনজিও, যেটার আবার স্বীকৃতি নেই নাকি, যাই হোক, সবচেয়ে বড় এনজিও বলে, সেখানে তারা জাতীয় পতাকা উত্তোলন করেনি। তা তারা যদি এখন দেশকে এই হিন্দুত্বের ধ্বজা ওড়ায়, আমি উত্তরপ্রদেশের বহু জায়গায় যে দেখাতে পারি, যে ভাতকেরি থেকে শুরু করে সেখানে রাম মন্দিরে তাদের টাকা দিয়ে, সেই হিন্দুদের টাকা দিয়ে রাম মন্দির তৈরি হয়েছে, অথচ সেই রাম মন্দিরের সিঁড়িতে উঠতে তাদেরকে দেওয়া হয় না, এবং প্রসাদটুকু নাকি তাদেরকে দেওয়া হয় না। তাহলে এরকম অসংখ্য গ্রাম আছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে। সুতরাং এরা যে হিন্দুত্বের তাস যে খেলছে, মানুষে মানুষে যে বিভেদ সৃষ্টি করছে, যে পরিবেশকে নষ্ট করছে, অবিলম্বে এই সরকারের, আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে একজন ভারতবর্ষের নাগরিক, পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে বলবো যে এই যে ফ্যাসিস্ট সরকার, তাদের আমাদের এই ভারতবর্ষের রাষ্ট্র থেকে তারা যদি থাকে, তার কারণ একটা কথা বলি, আজকে যে ডিলিমিটেশন, অর্থাৎ মহিলা, আরেকটি বিল হচ্ছে মহিলা সংরক্ষণ বিল,
এটি কংগ্রেসেরও অনেক দোষ আছে। দীর্ঘ 1996 সালে 12ই সেপ্টেম্বর এই বিল আনা হয়, যাই হোক কোনো অদৃশ্য হাতে সেই বিল পাস হয়নি। 2014 সালে ভারতীয় জনতা পার্টি এই বিলকে মাথায় রেখে ক্ষমতা এলো, ম্যানিফেস্টোতে সেটা দেয়া হলো, কিন্তু বলুন 2010 সালে কংগ্রেস আপার হাউসে বিলকে পাস করিয়েছিল, করেইছিল। আপনাকে জানি না আমি জানি, আমি আসছি, এখনো শেষ করিনি। করেইছিল, কিন্তু সেটা পাস হয়নি। আপার হাউসে পাস হয়ে আছে। আপার উচ্চ কক্ষে পাস হলে তো হবে না, আমাদের না সে যে হয়নি, তা যাই হোক সেটা তো আলটিমেটলি হয়নি। যেখানে 2014 সালে ভারতীয় জনতা পার্টি ম্যানিফেস্টোতে মূল এইটাকে রাখা হয়েছিল, সেখানে আমরা সারা বিশ্বের মধ্যে মহিলা সংরক্ষিত আসনের সংখ্যায় আমরা বিশ্বের মধ্যে 25 নম্বর স্থানে, মানে আশ্চর্য। অথচ আমরা বলছি যে আমরা ডেভেলপড কান্ট্রি, আমরা তৃতীয় ডেভেলপমেন্ট মানে জায়গায় আমরা নিজেদের দেশকে নিয়ে যাচ্ছি, অথচ এই দেশের এই পরিস্থিতি, যেখানে মানুষের বিভেদ, শুধু রাষ্ট্রকে ভাঙার চক্রান্ত, এর বাইরে কিচ্ছু নেই। মানুষের রুজি রুটি কাপড়া এইসব নিয়ে কোনো কথা নেই, শুধু হিন্দুত্বের আফিম খাইয়ে মানুষকে বিভেদ করে ক্ষমতায় আসো। কারণ আজকে বাকিপুর দেখিয়ে দিল 64%, আমি দেখছিলাম 64% ভোট ছিল লাস্ট ইয়ারে, সেই 64 থেকে এখনো পর্যন্ত 22% ভোট ফল করেছে, মানে নিচের দিকে নেমে গেছে, স্ট্রেট ওয়েতে কেটে গেছে একটা উপনির্বাচনে। এটা একটা ইতিহাস যে উপনির্বাচনে একটা দল এইভাবে ক্ষমতায় আছে, তারপরেও কেন তারা মানুষকে যে ভাঙার খেলায় নেমেছে, মানুষ সারা ভারতবর্ষের মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না। তার কারণ আজকে ককরোচ জনতা পার্টি আমার আপনার ঘরের ছেলেমেয়েরাই, তাদেরকে আমি আপনাকে বলছি, প্রধানমন্ত্রী রিলস বানিয়ে বলছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে যারা আমাকে এই মানে এরকমভাবে কদর্য ভাষায় আক্রমণ করেছে তাদের আমি কোনো রকম আইনি কোনো কিছু করব না। কালকে দিল্লির যে মেয়েটি, তার মায়ের কান্নাটা দেখেছেন? কোনো গদি মিডিয়া দেখায়নি। কই তার মেয়ের নামে তো এখনো এফআইআরটা উইথড্র করা হয়নি, কোন অদৃশ্যতে এফআইআরটা উইথড্র করেনি। প্রধানমন্ত্রীকে জবাবটা দিতে হবে, ভারতবর্ষের কাছে দিতে হবে। আমার আপনার বাড়ির ছেলে মেয়ে তারা কেন এই দুর্নীতির শিকার হবে, কেন এই দুর্নীতির শিকার হবে? একটা পরীক্ষা দিতে গিয়ে তাদের কর্মজীবন শুরু করতে পারছে না, তারা পড়াশুনোটাকে ঠিকমতো করতে পারছে না, যারা তারা আমাদের দেশ চালাবে, যারা এই দুর্নীতি কাজে নিমজ্জিত। আজকে আয়ুষ্মান ভারতের কথা বলা হচ্ছে আমাদের রাজ্যে, একটা শুধু বলেনি, একটা ছোট্টটা বলিনি, ক্যাগ রিপোর্টে সেটা আছে, দেখে নিও, যে যেটা আয়ুষ্মান ভারতের জন আরোগ্য যোজনার অধীনে, সেইখানে আজকে লক্ষ লক্ষ টাকা, লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে, ক্যাগ রিপোর্ট বলছে। সেখানে কি নাম দেখিয়ে দেখানো হয়েছে টেলিফোন নাম্বার একই লোকের, 1000 লোকের টেলিফোন নাম্বার 7টা 7, 8টা 8। এটা কি ছেলে খেলা হচ্ছে? বেশ, আসবো সৈকত। বাকিপুরের এটা কি শুরু, যেটা আমি একই প্রশ্ন করবো, এবং তার সাথে 3 মাস কাটতে না কাটতেই এত কিছু, মানুষ তো এর জন্য এই চেঞ্জ আনেনি, মানুষ তো একটা প্রপার গভর্নেন্সের জন্য, এবং এই বিশেষ করে সিন্ডিকেট প্রমোটাররা সেই তো একই জিনিস একদম যা আগে দেখেছে এবং এখন যা হচ্ছে এবং যা অভিযোগ উঠে আসছে। না দেখুন, এটা আমরা বামপন্থীরা রাজনীতির সঙ্গে যারা যুক্ত, বামপন্থী রাজনীতি, আমরা আগে থেকে এই কথা বলতাম। মানুষ আমাদের কথার উপর বিশ্বাস করেনি, মানুষ অভিজ্ঞতার মধ্য দিয়ে তার অভিজ্ঞতা সঞ্চয় করতে চেয়েছে, তার ফলে মানুষ বিজেপিকে একটা সুযোগ দিয়েছে তৃণমূলকে তাড়ানোর জন্য। মানুষ 3 মাসে তার অভিজ্ঞতা সঞ্চয় করেছে, আগামী হয়তো 3টে বছর অভিজ্ঞতা সঞ্চয় করবে। কিন্তু 29-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি রাজ্যের সরকারে, দিল্লির সরকারে ডবল ইঞ্জিন সরকার, সেই রকম একটা বিজেপির প্রেস্টিজিয়াস সিট, যেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি দীর্ঘদিন ধরে তার পরিবারের সিট, সেই সিটে বিজেপির এই বিপুল পরাজয়, বিপুল ধাক্কা, এইটা প্রমাণ করছে যে বিহারের মাটি থেকে বিজেপির বিরুদ্ধে গোটা দেশের হাওয়ার প্রতিফলন সামনে আসতে শুরু করেছে। আমি দুটো কথা আপনাকে বলতে পারি। এক, দেখুন, এই উপনির্বাচনের ফলাফল দেখেই আমরা বিরোধীরা উল্লসিত হব এমনটা নয়। এর আগেও অতীতের লোকসভা নির্বাচনের আগেও আমরা দেখেছিলাম 2টো উপনির্বাচনে বিজেপি পরাজিত হয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে যখন জেনারেল ইলেকশন হলো তখন সেই সিটগুলোতে বিজেপি লিড পেল। অতীতেও আমরা দেখেছি 3টে রাজ্যে বিজেপি পরাজিত হওয়ার পরেও লোকসভায় বিপুল ম্যান্ডেট নিয়েছিল। দেখুন, স্বাভাবিকভাবে একটা প্রশ্নচিহ্ন তো থেকে যায় যে উপনির্বাচন হলে বিজেপি ধাক্কা খায়, যেখানে মাইক্রোস্কোপিক ইলেকশন হয় সেখানে বিজেপি ধাক্কা খায়। যেমন কিছুদিন আগে পাঞ্জাবের যে পুরো নির্বাচন, তাতেও দেখা যাচ্ছে আম আদমি পার্টি, কংগ্রেস এবং সেখানে বিজেপি নোটার সঙ্গে রীতিমতন লড়াই করছে। কিন্তু অদ্ভুত রকমভাবে যখন একটা বড় স্কেলে নির্বাচন সংগঠিত
পরিচালিত হয়, যেখানে নির্বাচন কমিশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, সেন্ট্রাল নির্বাচন কমিশন, সেইটাকে কোথাও ম্যানিপুলেট করবার চেষ্টা করা হয়। যেমন ধরুন দিল্লিতে নির্বাচন কমিশনার নিয়োগ থেকে শুরু করে এই রাজ্যের হাল ফেলে কলকাতায় 4000 EVM এর পুড়ে যাওয়ার ঘটনা, সবটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নের জন্ম দেয়। ডিলিমিটেশন বলুন, ইলেকশন কমিশন বলুন, আমাদের তো গণতন্ত্রের কিছু পেরিফেরি থাকে, কিছু পিলার থাকে, যে পিলারগুলোর উপর আমাদের নিরপেক্ষভাবে আমাদের সাধারণ মানুষ তাদের উপর আস্থা রাখে। কংগ্রেস পরাজিত হয়েছে, অটল বিহারী বাজপেয়ীর সরকার, বিজেপি পরাজিত হয়েছে, কেউ অপরাজেয় নয়। মানুষের ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশ 14 থেকে 29 মানুষ সামনে আনছে। 15 বছরের দিদি স্বৈরাচারী সরকার যদি চলে যেতে পারে, তাকে যদি মানুষ ঘাট ধাক্কা দিতে পারে, আজকের দিনে দাঁড়িয়ে এই 14 থেকে 29-এর মোদি জমানার পতন অবশ্যম্ভাবী। তরুণ প্রজন্ম এটা ভুলে গেলে চলবে না। আমি কিছুদিন আগে একটা ডেটা দেখছিলাম, জেনজি এবং মিলেনিয়াম, মানে প্র্যাকটিক্যালি 33% এই জেনারেশনের ভোটার, তারা সরাসরি নো ভোট টু মোদি করতে যাচ্ছে। আমাদের কাজ যে এবারের নির্বাচনে যে সরকার আমাদের দেশকে পিছিয়ে দেওয়ার কাজ করেছে, এগুলোর কাজ করতে পারেনি, শিল্প, কলকারখানা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের প্রশ্নে আমাদের কাজ বিজেপির বিরুদ্ধে সমস্ত বিরোধী শক্তিকে, সাধারণ নাগরিকদের ঐক্যবদ্ধ করা, সমস্ত রাজনৈতিক দলগুলোর, বিরোধী রাজনৈতিক দলগুলোর ইগোকে ভুলে গিয়ে দেশ বাঁচাতে, সংবিধান বাঁচাতে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই লড়বার সুযোগ তৈরি হয়েছে। দেশকে বাঁচাতে হবে। এই যে ধর্মের নামে, জাতের নামে ছোট ছোটভাবে মানুষকে ভাগ করে দেওয়া, এই রাজনীতিটাকে না সরাতে পারলে ডাইভার্সিটি অফ ইউনিটির ইন্ডিয়া বাঁচবে না। বেশ, সুদীপ্তাদি, আমি আপনার কাছে আসবো, তারপর আমরা পরের টপিকে যাব। আমার দুটো প্রশ্ন আপনার কাছে। প্রথম, যে ছবিটা একটু আগেই দর্শকরা দেখলেন, অর্থাৎ রাজ্যসভা শুভেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চেক বড়াই যখন জয়েন করলেন, এটা বিজেপির নিচুতলা কর্মীদের কাছে, আমি আবারও বলছি, এখানে কিন্তু এই সপ্তাহেই বিজেপির মুখপাত্ররাও থাকবেন, তাদেরকে কিন্তু এই প্রশ্নের উত্তর বাংলার মানুষকে দিতে হবে। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এই ছবি, যে ছবি দর্শকরা দেখছেন, কতটা ডিমোটিভেট করবে যারা একদম গ্রাউন্ড লেভেল ওয়ার্কার আছে বিজেপির কি কেউ নেই, দলে কি কেউ নেই যারা এই যে তৃণমূল থেকে আনতে হলো? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সৈকত যে পাঠটা বললো, ইন্দ্রজিৎ দা যে পাঠটা বললেন, যে বাকিপুর কি পথ দেখাতে শুরু করলো? আমি তো প্রথমেই বলছি, বাকিপুর থেকে মানুষের বেঁকে বসা শুরু হয়ে গিয়েছে। এটা আমি আমার আগের পর্বেই বলে দিয়েছি। আমি বাকিপুরে তাহলে পরে ঢুকি। এই যে দৃশ্যটা মানুষ দেখছে, বিজেপির নিচু স্তরের মানুষের কথা, কর্মীদের কথা তো ছেড়েই দেন, তাদের কোনো ভ্যালু বিজেপি দেয় না। বাংলার যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ থেকে শিক্ষিত মানুষ, কোনো মানুষ এই বিজেপির তৃণমূলীকরণকে পছন্দ করেনি। কারণ আমাদের প্রতিটি মানুষের বক্তব্য যে আমরা যদি এদেরকেই সরাতে চাইলাম, এবার এরাই যদি আবার জামা পাল্টে চলে এলো, তাহলে কিসের পরিবর্তন? এই পরিবর্তন লইয়া কি করিব? এটাই তো মানুষের বারংবারের কথা। মানুষ পরিবর্তন চায় কেন? মানুষ 11-র পরিবর্তনের পরে নতুন মুখ এসেছিল, তারা নতুন জোয়ার আনবে ভেবেছে, তারা চুরির জোয়ার এনেছেন। কিন্তু আজকে যদি সেই চোর, গুন্ডা, হারবাদ, শয়তান যা যা নাম ছিল সব, তারাই যদি আবার গেরুয়া বস্ত্র পরিধান করে অগ্নিশুদ্ধ হয়ে যায়, তাহলে বিজেপি নিজেদের যে মুখ পোড়াচ্ছে এবং নিজেদের যে ক্ষতিটা নিজেরা কেন করবে না, সেই কালিদাসের মতো নিজেদের ক্ষতিটা নিজেরা করে যাচ্ছে। এবং দেখুন, কেউ যদি মানে আত্মহত্যা করতে নামে, আমার দেশের আইন হচ্ছে তাকে রক্ষা করা, ঠিকই, কিন্তু আত্মহত্যা করে যার মন ঠিক করে নিয়েছে বিজেপি যে আমি আত্মহত্যা করবোই, তাকে রোধ করার ক্ষমতা কারণ নেই। বিজেপি একটু একটু করে যদি এইভাবেই এগোতে থাকে, তাহলে এই বিজেপি সরে যাওয়াটা 29-এর পর থেকে যে সময়ের অপেক্ষা, বাকিপুর আজকে সেটা 42 ঘন্টা তৈরি করে দিল। আমার কথাটা এইটুকুই, সাধারণ মানুষ যারা খেটে, যারা সরকারের উপর ভরসা করতে চায়, যখন সরকারের উপর ভরসা করতে পারে না, তখন তারা কোথায় যায়? হয় জুডিশিয়ারি, নইলে সংবাদ মাধ্যম। জুডিশিয়ারি মানুষকে বলছে যে তুমি প্রতিবাদী মানুষ, তুমি আরশোলা, তখন মানুষ কোথায় যাবে? যে আমি সংবাদ মাধ্যম, মূলধারার সংবাদ মাধ্যমের উপর মানুষের এখন কোনো বিশ্বাস নেই, আস্থা নেই। এটাই হচ্ছে বাস্তব সত্য। মানুষ কিসের উপর বিশ্বাস রাখছে না? ডিজিটাল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছে, ইনফ্লুয়েন্সার, এদের উপর মানুষের এখন ভরসা বিশ্বাস চলে এসেছে। কারণ শিক্ষা হচ্ছে ভিক্ষা নয়, জন্মগত অধিকার মানুষের। এই শিক্ষা যে সরকার সুনিশ্চিত রাখতে না পারে, সুরক্ষিত রাখতে না পারে, সেই সরকারের প্রয়োজনীয়তাটা কি? সেই সরকারের কাজ কি মানুষকে ছড়া দিয়ে গুলি করা, না ধর্ম দিয়ে বিভেদ করা?
আর আজকে যদি পশ্চিমবঙ্গের কথা বলছিস, বারংবার কথা হচ্ছিল অর্পিতা সরকার, হামিদুল্লাহ, কি সব নিয়ে আসবো, নাম সেই হচ্ছে। প্রসঙ্গেই আসবো, এক্ষুনি আসবো। হ্যাঁ, আমি কি ঢুকবো না পরে ঢুকবো? না, আমি যখন প্রসঙ্গটা তুলবো Okay, তখন। আর বাকি যে থাকলো বাই ইলেকশনের কথা আমি আগেই বলেছি, বাই ইলেকশন কিছু নির্ধারিত করে না, বাই ইলেকশনে সরকার পরিবর্তন হয় না, কিন্তু পরিবর্তনের অভিমুখ তৈরি গড়ে তোলা যায়। এবং আমি আর একটা কথা বলি যে 27 লক্ষ মানুষ এই ভোটে পশ্চিমবঙ্গে ভোট দিতে পারলো না, এবং আমাদের দল থেকে বারংবার বলা হয়েছে যে ভোট লুট হচ্ছে। এই ভোট লুটের ফলই হচ্ছে বিভিন্ন জায়গায় ক্ষমতায় টিকে থাকার একটা বেশ, সুদীপ্ত। চেষ্টা। এইভাবে মানে দীর্ঘদিন কিন্তু এক থিওরি চলে না। বেশ। মানুষ যখন রিভোল্ট করে তখন কিন্তু কোনোভাবে কাজ করা যায় না। একদম। মানুষের মানে টিম গণতন্ত্র উল্টো দিকে মানুষের ফিরে চেষ্টা। আসবে কিনা সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। এবার আমরা যে প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরবো, অর্থাৎ বাংলা থেকে কিন্তু ইতিমধ্যেই আমরা আগের অনুষ্ঠানেই আপনাদের জানিয়েছিলাম 2 জঙ্গিকে ধরা হয়েছে। মূল যে জঙ্গি হামিম মণ্ডল, হাওড়া থেকে, বর্ধমান থেকে তাকে ধরা হয়েছিল। হাওড়ায় সে দীর্ঘদিন ছিল, গেঞ্জির কারখানায় কাজ করতো, আপনারা সেই ছবি দেখেছেন, সে খবর জেনেছেন। তার সঙ্গে তার গার্লফ্রেন্ড অর্পিতা সরকার, একদম ডাইরেক্টলি কিন্তু পাক যোগ পাওয়া যাচ্ছে। আজকে তাদেরকে ইন্টারোগেট করার পর আদিত্য সিং, যার ডাকনাম নিকনেম রাজু, তাকে কিন্তু হাওড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। যে ছবি আমরা আপনাদের সামনে এক্ষুনি দেখাচ্ছি, দেখুন অর্পিতা সরকার এবং হামিম মণ্ডল তো আগেই অ্যারেস্টেড হয়েছিল। আজকে কিন্তু আদিত্য সিং রাজুকে হাওড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে, যার ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। তাহলে আমাদের প্রশ্ন, এই যে জঙ্গি নেটওয়ার্ক, এখন তো ডবল ইঞ্জিন সরকার বাংলায়, কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যেও বিজেপি সরকার, তাহলে ডাবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও এই যে জঙ্গি নেটওয়ার্ক, ডেফিনেটলি এটা এসটিএফ এর কিন্তু একটা বড় ক্রেডেন্সিয়ালিটি এবং ক্রেডিবিলিটি, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু এতদিন ধরে সে কি করে নেটওয়ার্ক কাজ করছে, এটাও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন। আমরা এই বিষয়ে কথা বলতে যাব, অর্থাৎ এই বিষয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আপনাদের সামনে ব্যাক টু ব্যাক বাইট রাখবো। অর্থাৎ যাকে ধরা হয়েছে আদিত্য সিং, যার ছবি দেখছেন, তার ঠাকুমা এবং তার প্রতিবেশী কি বলেছেন শুনুন। वो लोग का बोला कुछ, दादा यही हमसे नहीं जानता, हमारा पोता इतना बढ़िया परिवार, क्या करता था आपका पोता? करता कुछ नहीं, अभी कॉलेज में पढ़ता हूँ, कॉलेज में पढ़ता था। 2 साल हुआ, 1 साल और बाकी है। अच्छा, उस पे का दिमाग में आया, कौन किसको फंसा देता है ये लोग जानता है। आप बोले हमारे साथ कर लो, बोले अच्छा तुम्हारा काम कर दो, यही दिमाग है। उम्र 22 साल की उम्र। तो उसका कोई संगत उंगति कोई आता था घर पे? घर में वैसा आदमी नहीं था, ये भी लड़का है, दोस्त है, ये आ गया बस। और कोई ऐसा आदमी हमारे घर में नहीं आता है। दोस्ती मिस्ती में नीचे ही लोग जानता है, तो होने के बाद वो यहाँ आने के बाद कागज का कार्रवाई हुआ, तो बोले कि तुम अरेस्ट कर, घर से ही अरेस्ट करे। तो उनका दादी थी, उनका दादा था, पापा था, चाचा थे, बैठ के उनके सामने ही बातचीत हुआ। उनके बाद रात को करीब 1:30-2 बजे यहाँ से लेके रात को गए। वो बोले कि ऐसा कोई घबराने वाली बात नहीं है, 14 दिन के लिए हम लोग रिमांड में लेंगे। रिमांड में लेने के बाद कुछ ऐसा वकील उम्मीद कीजिए आप लोग, अभी करने से कोई फायदा नहीं है, ये वो सजेशन दिए। तो उनके पिताजी बोले ठीक है, हम लोग अभी कुछ नहीं करें, 14 दिन, बोले कोई ऐसा बात होगा तो हम आपको फोन से जानकारी देंगे, और ऐसा कोई बात होगा तो वीडियो कैमरा से आपका लड़का से हम आपका बातचीत कराते रहे, कैमरा से बात करेंगे। मेरा नाम विनोद कुमार जायसवाल है। দেখুন, আমরা কিন্তু যে ধৃত আদিত্য সিং, তার ছবি আপনারা দেখছেন, তার ঠাকুমা এবং তার প্রতিবেশীর বাইট আপনাদের সামনে পাশাপাশি রাখলাম। এবং অর্পিতা সরকার আগেই অ্যারেস্টেড হয়েছে, তাকে হানি ট্র্যাপ হিসেবে কিন্তু ব্যবহার করা হতো, এবং যাকে হামিদ মণ্ডল কনভিন্স করে কিন্তু একদম সরাসরিভাবে ব্যবহার করতো। সৈকত, আমার প্রশ্ন, এই যে পাশেই যদি জঙ্গি থাকে, যেভাবে ধরা পড়ছে, এখন তো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, ডাবল ইঞ্জিন সরকার, এটা কিভাবে সম্ভব? না দেখুন, প্রথমত হচ্ছে আমরা বারে বারে বলতাম এই কথাটা যে বিজেপি 2014 সালের আগে যে ইস্যুতে নরেন্দ্র মোদী বক্তব্য রাখতেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধে, আজকে মানুষ তার এতদিনের সরকারে থাকবার পর কি পেল। অতীতে আমরা দেখেছি রাম মন্দির বা মন্দির মসজিদের রাজনীতি করতে গিয়ে বিজেপি যে কথাগুলো বলেছে, কখনো মুসলমানদের বিরুদ্ধে, কখনো মুঘলদের বিরুদ্ধে। আমরা অতীতে ইতিহাসের পাতায় দেখতাম মুঘলরা আমাদের দেশ লুট করে নিয়ে চলে যেত। আর আজকে দেশে হিন্দু ধর্মের কথা বলে রাজনীতি করে ক্ষমতায় থাকা মোদী সরকার, বিজেপি, আরএসএস নিজেরাই মন্দিরের প্রণামী বাক্সে টাকা লুট করছে।
আজকে আমার দেশকে সুরক্ষিত করবার 56 ইঞ্চি চওড়া সেনার কথা বলবার কথার যে রাজনীতি বিজেপি করেছিল, আজকে আমরা দেখছি অরুণাচল প্রদেশের একটা অংশে একটা গ্রাম তার চারপাশে চীন দখল করে রয়েছে, লাদাখের একটা বড় অংশ চায়না কবজা করে রয়েছে। আজ অবধি আমরা পেহেলগাঁও কিংবা কাশ্মীরের অন্যান্য জায়গায় জঙ্গিরা কিভাবে ঢুকলো আমরা তা জানতে পারলাম না। আমরা আজ অবধি জানতে পারলাম না তৃণমূলের নেতারা গরু, কয়লা, বালি এগুলো বাংলাদেশ বা সীমান্তে পাচার করতো কীভাবে। আমরা আজ অবধি জানতে পারলাম না যে এই রাজ্য থেকে, এই দেশ থেকে আমার দেশের সোনা, আমার দেশের খনিজ এগুলো পাচার হয়ে যায় কি করে। আমরা আজ অবধি জানতে পারলাম না ব্যাংকের টাকা লুট করা নীরব মোদিরা, মেহুল চোকসিরা তারা এই দেশ থেকে পালিয়ে যায় কি করে। তাহলে দেশের স্বরাষ্ট্র দপ্তর, দেশের পিএমও, দেশের গোয়েন্দা দপ্তর, দেশের পুলিশ, আধা সামরিক বাহিনী তারা করছেটা কি। আর অথচ আপনি কি সুন্দরভাবে দেখুন এই ছাত্রদের আন্দোলনে কোথায় বিদেশ থেকে ডিপ স্টেটের টাকা ঢুকছে এগুলো বলে দেওয়া যায় 24 ঘন্টায়। কলকাতার রাস্তায় কারা মুসলমান, কোন এলাকা থেকে এসছে এটা মুখ্যমন্ত্রী বলে দিতে পারেন, অথচ মুখ্যমন্ত্রী পিয়ের খুনিরা আজ অবধি আসল অপরাধী চক্রান্তের মাথাকে ধরা যায় না। আজ অবধি সারদা নারদা চুরি করবার নায়কদের জেলযাত্রা হয় না, অথচ প্রতিবাদী ছাত্রদের জেলযাত্রা হয়। অতএব এটা প্রমাণিত যে ডবল ইঞ্জিন সরকার এই জঙ্গির কাহিনী, এই আতঙ্কবাদের কাহিনী, এই মন্দির মসজিদের কাহিনী, ডিপ স্টেটের কাহিনী, বৈদেশিক ফান্ডের কাহিনী এগুলো সবটাই বানানো চিত্রনাট্য। এগুলো নিজেদের রাজনীতির ফায়দা লোটার জন্য এই শব্দগুলো ব্যবহার করে। খুব সহজে আপনাকে যখন বলা হয় জঙ্গি তখন খুব সহজে একটা মুসলমান ছেলে, তার ছবি, তার চেহারা, তার সঙ্গে কানেকশান কি সুন্দরভাবে মিক্সড করে দেওয়া যায়। আমার কথা হচ্ছে জঙ্গিরা আসছে কোত্থেকে, নাশকতা কারবার সোর্স পাচ্ছে কোত্থেকে, টাকা ফান্ডিং কি করে হচ্ছে। তাহলে আমার দেশ অজিত দোভালের নেতৃত্বে যে বুক চিতিয়ে গোটা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে তার টেকনোলজিতে, তার প্রযুক্তিতে, তার গোয়েন্দা দপ্তরের সফলতায়, তাহলে আজকে কোথায়? আজকে চিকেন নেকের ঘাড়ের কাছে বাংলাদেশে চীন এয়ারপোর্ট তৈরি করছে। আজকে গোটা দক্ষিণ এশিয়ার যে বৈদেশিক রাজনৈতিক পরিবেশ সেখানে সমস্ত দেশ আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। তাহলে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক নষ্ট হচ্ছে। আমেরিকা ট্রাম্পের কাছে আমার দেশের প্রধানমন্ত্রীকে মতো জানু হতে হচ্ছে। আমার দেশের মেধাবী ছাত্রদের ট্রাম্প সরকার পায়ে বেড়ি পড়িয়ে পশুর মতন ফেরত পাঠিয়ে দিল, দেশ নীরব থাকলো। শিল্পপতি, ধনকুবের তাদের কাছে আমার দেশের প্রধানমন্ত্রী তাদের বাড়ির, মানে আমি শুনতে খারাপ লাগলো, তাদের গৃহসহায়িকা, তাদের ফ্যামিলি ম্যান, তাদের সঙ্গে একটা দেশের প্রধানমন্ত্রী ডিনার করছে। মাথা উঁচু থাকতো আমার দেশের প্রধানমন্ত্রীদের। নেহেরুকে দেখেছি, ইন্দিরা গান্ধীকে দেখেছি, মনমোহন সিংকে দেখেছি। তিনি দুর্বল প্রধানমন্ত্রী ছিলেন না। এরা বারবার ক্যাম্পেন করতো যে মনমোহন সিং দুর্বল ছিল। আসল দুর্বল তো এরাই, যারা কাপুরুষের মতন জঙ্গি, মুসলমান, ধর্ম, এই সব ডিপ স্টেট বৈদেশিক শক্তির কথা বলে নিজেদের শক্ত চেয়ারটাকে শক্ত করতে চায়। এদের কোনো চেয়ারের বাইরে কোনো রাজনীতির স্বার্থ নেই। এরা ক্ষমতা চায়, ক্ষমতার বাইরে এরা সব বিড়াল। তার জন্য আজকে বিজেপি এই শব্দগুলো বা এই রাজনীতিগুলো করছে। বেশ, আমাদের সময় প্রায় শেষের দিকে, কিভাবে ব্যাখ্যা করবেন ইত্যাদি। এই রাজ্যের কথা যদি বলেন আর জঙ্গির বিষয়টা যদি বলেন, আমি 2014 পর থেকে বলছি, বাংলাদেশের যখন জুলাই আন্দোলন শুরুও হয়নি তারও আগে যে বাংলাদেশের এমপিকে নিয়ে এসে এই রাজ্যে কচুকোটা করা যায়, কারণ মমতার সঙ্গে মোদি আছেন। এই রাজ্যে পাঞ্জাব থেকে গ্যাংস্টার এসে এই রাজ্যেই খুব আরামের সঙ্গে থাকতে পারে, শেল্টার পেয়ে যায়। মনে করি এটা একটা খুব প্রলয়ের মতো একজন খুব খুব নীরব, মানে খুব সুরক্ষিত একটা জায়গা। যে সমস্ত জঙ্গি সংগঠনগুলি পাঞ্জাবের পুলিশে সেখান থেকে ধরে নিতে বাংলার পুলিশ জানতেও পারে না। 2014 পর থেকে যে পরপর যে ব্লাস্টগুলি হয়েছিল বাঁকুড়া বিভিন্ন অঞ্চলে খুব ভালোভাবে হয়েছে বাংলার পুলিশ। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা এনআইএ করতে দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে আমি এনআইএর জন্য জায়গা দেবো না বা জমি দেবো না বা ওই সীমান্ত করার জন্য জমি দেবো না, ভারতবর্ষের আইন হচ্ছে 246 থেকে 265 পর্যন্ত আইন হচ্ছে, কেন্দ্র যদি কোনো সিদ্ধান্ত নিতে চায় রাজ্য তাতে বাধা দিতে পারে না। যদি বাধা দিতে চায় তারও পরে হচ্ছে শেষ কিতা হচ্ছে 365, সেখানে আমি ঢুকছি না। তাহলে কেন্দ্র চেয়েছিল বলেই এই আমি কোট আনকোট বাঁদরামোগুলো এই সরকার করতে পেরেছিল। এই যে আজকে সাধারণ মানুষের জীবন এত প্রায় সস্তা হয়ে গেছে যে সমস্ত দেশের গুন্ডা, বদমাশ, জঙ্গি পশ্চিমবঙ্গে আসতে পারছে। আর ভালো আমরা জানতে চাই না প্রধানমন্ত্রীর জামার সাইজ, কারণ কেউ প্রধানমন্ত্রীকে জামা গিফট করতে চাইছি না। আমরা দেখতে চাইছি প্রধানমন্ত্রী মাথা উঁচু করে প্রতিটি বিষয়কে ডিল করুন, যেটা উনি পারছেন না। আজকে মিত্র হয়েছে ফ্রেন্ড, আর দেশ বলছে দি এন্ড। বেশ, ইন্দ্রজিৎ দা, খুব সংক্ষেপে, আমাদের সময় একদম শেষ। দেখো 2024 ডিসেম্বরে তখন তৎকালীন বিরোধী দলনেতা ছিল শুভেন্দু অধিকারী। তিনি বিধানসভায় বলেছিলেন যে বাংলা হচ্ছে জঙ্গিদের সেফ প্যাসেজ।
এবং জাভেদ মুন্সি বলে লস্করে তৈবার কমান্ড্যান্ট, তারই নির্দেশে এসেছিল, সে কামালগাজী মোড় থেকে ধরা পড়েছিল এবং তখন বলা হয়েছিল কামালগাজী থেকে আপ টু তোমার ক্যানিং অবধি গোসাবার 7টা দ্বীপ নাকি জঙ্গিদের দখল। ভালো কথা। তাহলে আজকে যখন তিনি এই স্বয়ং মুখ্যমন্ত্রী, তাহলে এই পরিস্থিতি কেন হচ্ছে? আজকে উত্তর দিতে হবে যে লালকেল্লার সামনে যেখানে একটা হাই ভোল্টেজ সিকিউরিটি জায়গা, সেখানে সকাল 8টা থেকে কি করে এক্সপ্লোসিভ বোঝাই গাড়ি দীর্ঘ সন্ধ্যে 7টা অবধি দাঁড়িয়ে রইল? তাহলে কেন মানুষ প্রশাসনের চোখে পড়লো না? এগুলো অনেক কোশ্চেন থাকবে। তবে কলকাতাকে আজকে দীর্ঘদিন ধরে, আমি অনেকগুলো ইনসিডেন্ট বলতে পারি, সময় কম, কলকাতাকে দীর্ঘদিন ধরে আমরা বাম আমলেও দেখেছি যে কলকাতাতে কিন্তু এটা বাস্তব যে জঙ্গিরা এখানে এসে সেফ প্যাসেজ হিসেবে ব্যবহৃত হতো এবং খিদিরপুর মমিনপুর থেকে এসটিএফের আগেও বহু জঙ্গিদের কিন্তু ধরেছে। তারা আমাদের মতো মানুষের সঙ্গে মিলেমিশে থাকতো, মিলে যেত। এটা কিন্তু সত্যিকারের ঘটনা। কিন্তু দেখতে হবে যারা আজকে ক্ষমতায় আছে, যারা বলেছিল যে জঙ্গিদের এই আস্তানা তারা ফলস ভোট দিয়ে তারা জিতছে তৃণমূল, তাদেরকেও ভাবতে হবে যে এই ঘটনাগুলো যে রাষ্ট্রে যেন না ঘটে। ওভারঅল রাষ্ট্রকেই দেখতে হবে এই বিষয়টা। বেশ, না আমার একটা কথা, আমার একদম সময় শেষ, সুদীপ্তা দি ওয়ান লাইনে প্লিজ। আমার একটাই কথা যেটা হচ্ছে যে এরা জঙ্গিকে ধরতে পারছেন না, অথচ পোশাক দেখে ধরতে পারা যায়, এটা প্রধানমন্ত্রী বলছেন। এবং বাঙালি যে বাঙালি পরিপ্রেক্ষিতে খুবই বলা দরকার, এরা ধরে ধরে অন্য রাজ্যে বাংলাদেশ, নর্থ 24 পরগনা শ্যামনগরে বা ওই অঞ্চলে পাকিস্তানি বলে একটি মহিলাকে কিন্তু ধরা হয়েছিল, কিন্তু তার জন্ম এখানে, তার মা বাবাও এখানে, এখনো পর্যন্ত তাকে কালকে পরশুদিনকে গত শুক্রবারে হাইকোর্ট কিন্তু রাষ্ট্রের কাছে, কেন্দ্রের কাছে এইটা লিখিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, আপনি কোন বেসিসের ওপর বলছেন যে তিনি বাংলাদেশি? সে কিন্তু এখানেই জন্মগ্রহণ করেছে, আমাদের কলকাতা, আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে। বেশ, ইন্দ্রজিৎ দা, সৈকত, সুদীপ্তা দি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের পর্বে থাকার জন্য। আমরা কিন্তু আপনাদের সামনে প্রশ্ন রাখলাম, এই পরিবর্তনের জন্যই কি আপনারা দু হাত তুলে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বিজেপিকে বাংলায় প্রথমবার ক্ষমতায় এনেছিলেন? তাহলে পার্থক্যটা থাকলো কোথায়? 3 মাসের মধ্যেই স্টেটমেন্টের পর স্টেটমেন্ট, পাল্টা স্টেটমেন্ট কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং তা নিয়ে কিন্তু বিশ্লেষণ করলাম, এবং পাশাপাশি জঙ্গি যোগ নিয়েও কিন্তু আমরা যে তথ্য আপনাদের সামনে দিলাম, আপনাদের সুচিন্তিত মতামত আপনারা আমাদের সোশ্যাল মিডিয়ায় জানাবেন, আমরা নিশ্চয়ই সেগুলো নিয়ে পরের পর্বে আলোচনা করব। ভালো থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।